নমস্কার বন্ধুরা, ফ্রান্স বেঁকে বসেছে। এবার নিজের অপমানের বদলা নেওয়া শুরু করে দিয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। কিভাবে জানেন? ভারতকে এমন একটি মেজর পাওয়ার হিসাবে দেখিয়ে যে G7 এবং ব্রিক্সের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে পারে। ফ্রান্স পরিষ্কার দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে ইউরোপকে যদি কেউ বাঁচাতে পারে সেই দেশ হলো একমাত্র ভারত। তবে ফ্রান্সের রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ঠিক কিসের বদলা নিচ্ছেন এটা যদি ভাবছেন, তাহলে এই ভিডিওটি দেখুন। সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। এমনি তো ট্রাম্প বারংবারই ফ্রান্সের রাষ্ট্রপতির মজা উড়িয়ে অনেক কিছুই বলে থাকেন, কিন্তু কিছুদিন আগে তিনি সব লিমিটকেই ক্রস করে গেছেন। ইংরেজিতে যে ভিডিওটি এখন আপনারা দেখবেন সেটি না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, শুধু ট্রাম্পের গলার টোন আর মুখভঙ্গিকে দেখুন, তাহলেই অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। তারপর আমি সেই ভিডিওটি বাংলাতেও বুঝিয়ে বলবো। Emmanuel, you know Emmanuel Macron. I love the French accent. Emmanuel. They said, listen, you're going to have to raise your prices a little bit because we're paying 14 times more than you. That's a lot, right? We're paying numbers. In other words, we're making up for all of this deficit. No, Donald, I will not be able to. Mr. President, please excuse me. Most of the people call me Mr. President, except for people that don't respect me, they call me Donald, which are probably a lot of them too. But they said, no. Putin calls me Mr. President. She calls me Mr. President. Emmanuel goes, no. We will not do that. Yes, you will, Emmanuel, 100%, because I was told they wouldn't do it. And this is, you can take Emmanuel and add up Hans, you can add up Ludwig, you can add every name in the book. It's all the same. The answer is no. We're not going to double our drug prices. Not for you or anybody else. I said, yes, you are, 100%. ট্রাম্প এখানে বলছিলেন যে আমি ইমানুয়েলকে ফোন করেছিলাম, আমি বলেছিলাম ইমানুয়েল, তোমাদের ওষুধের দাম একটু বাড়াতেই হবে, কারণ একই কোম্পানির একই কারখানায় তৈরি, সম্ভবত একই বাক্সের ভেতরের ঠিক একই ওষুধের জন্য আমরা ফ্রান্সের তুলনায় 14 গুণ বেশি দাম দিচ্ছি। সে বলল, না ডোনাল্ড, আমি সেটা করতে পারি না। আমি বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর তিনি আরও বলেছেন যে তারপর আমি একটা ছোট্ট ঘোষণা দিলাম, ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর 25% শুল্ককে বসানো হবে, তাদের বিখ্যাত ওয়াইন আর শ্যাম্পেন সহ। প্রায় 5 মিনিট পরেই ইমানুয়েলের ফোন আসে। সে আমাকে বলল, ডোনাল্ড, চুক্তি হয়ে গেছে, আমি প্রেসক্রিপশন ওষুধের দাম 200% বা যতটা তুমি চাও ততটাই বাড়াতে রাজি, শুধু দয়া করে জনগণকে বলো না, আমি অনুরোধ করছি। Emmanuel said to me, Donald, you have a deal. I would love to increase my prescription drug prices by 200% or whatever. I would love to do it. It'd be such an honor. Whatever you want, Donald, please. Don't tell the population. Please, Donald, I beg you. Every country said the same thing. No, we will not do this. Some were strong, some were very nice, some were rude. But they all said one thing, no, we won't. And within, I'd say on average, 3.2 minutes, they were all saying, we would be honored to quadruple our drug prices. তাহলে ভাবুন ম্যাক্রো কতটা অসম্মানিত বোধ করেছিলেন এই সব দেখে। তবে এর প্রতি উত্তরে ম্যাক্রো এখন যা করছেন তা হয়তো ট্রাম্প স্বপ্নেও কখনো কল্পনা করেননি। তবে সেখানে যাওয়ার আগে অনেকেই হয়তো ভাবছেন যে ট্রাম্প ফ্রান্সে ওষুধের দাম বৃদ্ধি করার পেছনে এত কেন পড়েছেন। আসলে ওষুধের কোম্পানিগুলো নতুন ওষুধ তৈরির গবেষণার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে এবং ওষুধ তৈরির পর সেই ওষুধকে বিক্রি করেই তারা সেই টাকাকে রিকভার করে। কিন্তু ফ্রান্সের সরকার এইসব ফ্রান্সের ওষুধের কোম্পানিগুলোকে জোর করে ওষুধের দামকে ফ্রান্সের ভেতরে কম রাখতে বাধ্য করে। তাই এরা আমেরিকার মতো দেশে গিয়ে অনেক বেশি দামে সেই একই ওষুধকে বিক্রি করে লাভ করার জন্য। তাই ট্রাম্পের কথা হলো, আমেরিকায় সবচেয়ে কম দামে হয় সেই ওষুধকে বিক্রি করতে হবে, নয়তো ফ্রান্সের ওষুধ দামকেও বৃদ্ধি করে আমেরিকার সমান করতে হবে। যাই হোক, এই অসম্মানের জবাবে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবার সরাসরি ভারতকে অনুরোধ করেছেন G7 এবং ব্রিক্স দেশগুলির মধ্যে একটা ব্রিজ বা সেতু হিসাবে কাজ করতে।
কিন্তু G7 তো আমেরিকাও আছে এবং ব্রিক্স তো ট্রাম্পের দু চোখের কাঁটা। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই একটি বাক্যেই বিশাল মেসেজ লুকিয়ে আছে, যে ঠিক যেভাবে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে দখল করে নেওয়ার পর G8 থেকে রাশিয়াকে বাদ দিয়ে G7 করা হয়েছিল, ঠিক সেভাবেই ট্রাম্প এখন যেভাবে প্রতিনিয়ত গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন, সেভাবেই ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নিয়ে নেন তাহলে G7 ভেঙেও G6 হয়ে যেতে পারে। তিনি আরও বলেছেন G7 গ্রুপকে কখনোই অ্যান্টি ব্রিক্স গ্রুপ হিসাবে দেখা উচিত নয়। এর কিছুদিন আগেই ফ্রান্সের ফরেন মিনিস্টার জন নোয়েল ব্যারেটো একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা যদি কোনো অগ্রহণযোগ্য প্রস্তাব দেয় তবে সেটাকে না বলার অধিকার ইউরোপের আছে। অর্থাৎ তিনি এখানে গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবকেই বোঝাচ্ছিলেন। তিনি আরও বলেছেন যে ইউরোপ বর্তমানে ডবল ইনভেশন বা দ্বিমুখী আগ্রাসনের ঝুঁকিতে আছে। একদিকে রাশিয়ার মিলিটারির ভয় আর অন্যদিকে আমেরিকার ইকোনমিক এবং পলিটিক্যাল চাপ। অর্থাৎ ফ্রান্স এবং জার্মানি এতদিনে এসে বুঝতে পারছে যে আমেরিকা তাদের বন্ধু কম বরং নিজেকে বস বেশি ভাবছে। তাই তারা এখন স্ট্র্যাটেজিক অটোনমি চাইছে। তারা চাইছে আমেরিকার ওপর নিজেদের নির্ভরশীলতাকে কমাতে। আর এই মুহূর্তে আমেরিকার দাদাগিরিকে ব্যালেন্স করার জন্য তাদের কাকে দরকার? গ্লোবাল সাউথের লিডার ভারতকে। তবে শুধু ফ্রান্স অথবা জার্মানি নয়, বরং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও, যিনি এতদিন ইউরোপিয়ান ইউনিয়নে ইউক্রেনের এমনকি ট্রাম্পেরও সবথেকে বড় সাপোর্টার ছিলেন, তিনিও হঠাৎ করে বলছেন যে ইউরোপের নাকি উচিত ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সাথে কথা বলা। কেন? কারণ এই সংঘাতের ফলে কারো যদি সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটি হলো ইউরোপ। ইউরোপের অর্থনীতি রীতিমতো ধসে পড়ছে। রাশিয়ার ওপর স্যাংশনস দিয়ে উল্টো ইউরোপেরই ক্ষতি হয়েছে। জার্মানিতে রিসেশন চলছে, ফ্রান্সে পলিটিক্যাল ক্রাইসিস। তাদেরকে রাশিয়ার সস্তার তেলকে বাদ দিয়ে এখন আমেরিকার থেকে অনেক বেশি দাম দিয়ে তেলকে কিনতে হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের জন্য এক্সট্রা সাহায্য তো আছেই। তারা খুব ভালোভাবে এখন বুঝতে পারছে যে ইউক্রেন কখনোই এই যুদ্ধকে আর জিততে পারবে না। অন্যদিকে আবার পশ্চিম দিক থেকেও এখন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন। তাই এখন এই পাল্টি। কিন্তু সমস্যা হলো তারা তো পুতিনের সাথে যোগাযোগের সব রাস্তাই বন্ধ করে রেখেছে। তাহলে কথা কে বলবে? মধ্যস্থতা কে করবে? এখানেই ভারতের এন্ট্রি। সংঘাতের শুরু থেকে ভারতই একমাত্র দেশ যে নিজের নীতিতে অনড় থেকেছে। ভারত সবসময় শান্তির পক্ষে ছিল। তাই এখন মোদিজি সেই গুটি কয়েক নেতাদের মধ্যে একজন, যার কথা পুতিন শোনেন এবং জেলেন্সকিও বিশ্বাস করেন, এবং ইউরোপিয়ান ইউনিয়নও ভারতের মধ্যস্থতার কথায় এক পায়ে রাজি। তাই মেলোনি হোক বা ম্যাক্রো, সবাই এখন ভারতের দিকেই তাকিয়ে আছেন একটা এক্সিট রুট বা বেরোনোর রাস্তার জন্য। এটাই হলো ভারতের বিদেশ নীতির সবচেয়ে বড় বিজয়। একটু আগে যেমন আপনাদের বললাম যে এই সংঘাত কারো যদি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সে হলো ইউরোপ, ঠিক তেমনি সঠিকভাবে ভাবলে এই সংঘাতের ফলে কোনো দেশের যদি সবচেয়ে বেশি লাভ হয় সেটি হলো ভারত। এই সংঘাতের আগে ইউরোপ পুরোপুরিভাবে আমেরিকার কন্ট্রোলে ছিল। বিশ্বে ভারতের শক্তি বা ভূমিকা কি, এই নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন ছিল সবার মধ্যেই। কিন্তু এই কয়েক বছরেই যেভাবে পরিস্থিতি বদলেছে তাতে ইউরোপ একদম পরিষ্কারভাবে বুঝে গেছে যে আমেরিকার বারবারন্ত আটকাতে হলে ভারতের মতো একটি দেশের শক্তিশালী থাকা অত্যন্ত জরুরি। তাই ভবিষ্যতেও ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এভাবেই বাড়তে থাকবে। অন্যদিকে রাশিয়াও, যেখানে কয়েক বছর আগে ভারতের রোল নিয়ে চিন্তিত ছিল যে কোনো সংঘাতের সময় ভারত পুরোপুরি পশ্চিমের দলে চলে যাবে নাকি, সেই প্রশ্নের উত্তরও রাশিয়া পেয়ে গেছে। অন্যদিকে চীনও বুঝে গেছে যে ভারতকে পশ্চিমের দলে একেবারে না পাঠাতে চাইলে ভারতের সাথে মিউচুয়াল রেসপেক্ট দিয়েই কথা বলতে হবে। তাই ম্যাক্রো যখন বলছেন যে ভারতকে G7 এবং ব্রিক্সের ব্রিজ হতে হবে, তখন তিনি পরোক্ষভাবে স্বীকার করছেন যে ভারত এখন আর কোনো সাইড ক্যারেক্টার না, বরং গ্লোবাল স্টেজে মেইন ক্যারেক্টার। আমি বরাবরই বলে আসছি যে ভবিষ্যতে আমেরিকাকে কেউ যদি রিপ্লেস করতে পারে সেটি একমাত্র হলো ভারত। চীন হয়তো একসময় সামরিক বা অর্থনৈতিক দুই দিক থেকেই আমেরিকাকে পার করে যাবে, কিন্তু তবুও চীনের কাছে সুপার পাওয়ার হওয়ার জন্য জরুরি একটি প্রধান হাতিয়ারই নেই, সেটি হলো ডেমোক্রেসি, যা অন্যান্য দেশের ওপর নিজের সফট পাওয়ারকে ফলানোর জন্য অত্যন্ত জরুরি। তাই চীনকে ইউরোপ কখনোই বিশ্বাস করতে পারবে না। অর্থাৎ আমেরিকা ছাড়া ইউরোপের একমাত্র ভরসা এখন ভারত। এছাড়া ম্যাক্রো জানেন যে আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন আর পশ্চিমের কথা শোনে না, তারা ভারতের কথা শোনে। তাই গ্লোবাল সাউথকে কাছে পেতে হলে ভারতকে হাতে রাখতেই হবে।
এবং বর্তমানে ভারতই একমাত্র দেশ যে ব্রিক্সের ভেতরে থেকে চীন এবং রাশিয়ার ব্যালেন্সকে বজায় রাখতে পারে। এছাড়া ভারত G7-এর অফিসিয়াল কোনো মেম্বার না হলেও প্রতি বছরের সম্মেলনে ভারতই একমাত্র দেশ যে ডাক পায়। অর্থাৎ সোজা ভাষায় বললে ম্যাক্রো এখন 1-2 দিনের খেলা খেলছেন না, বরং ভবিষ্যতের কথা ভেবে এবং ইউরোপকে বাঁচাতে ভারতের হাতকে শক্তিশালী করতে চাইছেন। তবে প্রশ্ন হলো, ভারত কি এই দায়িত্ব নেবে? উত্তরও রেডি। ভারত অলরেডি সেই কাজ শুরুও করে দিয়েছে। মোদিজি যখন বলেন দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার, তখন G7 সেটাকে নোট করে। আবার যখন ভারত রাশিয়ার থেকে তেল কেনে তখন ব্রিক্স শক্তি পায়। ফ্রান্সের এই অনুরোধ প্রমাণ করে যে আগামীর বিশ্ব ব্যবস্থায় ভারত কোনো একটি ব্লকের অংশ হবে না, বরং ভারত নিজেই একটি পোল বা ধ্রুবক হবে। ইউরোপ তাদের ভুলকে বুঝতে পেরেছে। তারা বুঝেছে যে ভারতকে বাদ দিয়ে বা ভারতকে জ্ঞান দিয়ে আর চলা যাবে না। ভারতের সাহায্য ছাড়া ইউরোপের অস্তিত্ব রক্ষা করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আপনাদের এই বিষয়ে কি মত? ভারতের কি উচিত ইউরোপের এই অনুরোধে সাড়া দিয়ে G7 এবং ব্রিক্সের মধ্যে মধ্যস্থতা করা, নাকি আমাদের নিজের স্বার্থ দেখে চুপচাপ থাকা উচিত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।